আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের। বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুদকের মামলায় গ্রেফতার দেখানো হবে মাসুদ উদ্দিনকে। ঈদ পরবর্তী সচিবালয়ে ফিরেই আইএমএফ বৈঠকে প্রধানমন্ত্রী তারিক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সব ধরনের বর্ণবাদ ও জাতিগত বৈষম্য মোকাবেলায় বাংলাদেশে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। তিনি বলেন, বর্ণবাদমুক্ত বিশ্ব গড়তে এখনই প্রয়োজন কার্যকর ও সমন্বিত বৈশ্বিক উদ্যোগ। সোমবার ২৩ মার্চ জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস উপলক্ষে আয়োজিত স্মারকসভায় তিনি এই আহ্বান জানান। মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ণবাদ ও বৈষম্যবিরোধী বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষর দেশের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে। তিনি রাখাইন ও গাজায় চলমান বর্ণবাদমূলক নিপীড়নের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। বিশ্বব্যাপী অভিবাসী শ্রমিকদের বঞ্চনা, শোষণ এবং ন্যায় বিচারে সীমিত প্রবেশাধিকারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, এসব পরিস্থিতি জাতিসংঘের মৌলিক আদর্শ ও মানবাধিকারের পরিপন্থী। ড খলিলুর রহমান আন্তর্জাতিক সম্প্রদায়কে বৈষম্য ও অন্যায় প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। বাংলাদেশের সাংবিধানিক প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, দেশ মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, শান্তিপূর্ণ সহাবস্থার নিশ্চিতকরণ এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বর্ণবাদ নির্মূলে শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদার করা অত্যন্ত জরুরি। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মঙ্গলবার ২৪ মার্চ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে, বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। সেটা আমাদের মন্ত্রণালয়ের একটা ব্যাংক আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক। ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে শ্রমিকদের সংকট নিয়ে তিনি বলেন, আমাদের শ্রমবাজারের বড় একটা অংশই কিন্তু মধ্যপ্রাচ্য। সেক্ষেত্রে এই যুদ্ধের ফলে আমাদের কী ধরনের সংকট এবং সম্ভাবনা তৈরি হতে পারে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেছে। বিশেষ করে ধরেন, এখানে মিডল ইস্টে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রয় করা হয়েছে এগুলো আবার রিবিল্ড করতে হবে। তিনি আরও বলেন, তাছাড়া ওখানে আশা করি যে আমাদের দেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, বরং আমাদের দেশের চাহিদা আরও তৈরি হতে পারে। সেখানে প্রধানমন্ত্রী বরাবরই থার্ড ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। আমাদের দেশের মানুষ শুধু ভাষা না জানার কারণে তারা অল্প পয়সার চাকরি করে, ভাষা জানলে তারা একটু ভালো বেতন পেতে পারে। মালয়েশিয়ায় সিন্ডিকেট করে আদম পাচারের মাধ্যমে ১,১২৮ কোটি ৬১,৫০,০০০ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত বছর ১১ মার্চ একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এ মামলার প্রধানতম আসামি 111-এর অন্যতম কুশীলব লেজেজে মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি 5M ইন্টারন্যাশনাল লিমিটেড নামক রিক্রুটিং এজেন্সির মালিক। তার প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অন্য আসামিরা হলেন নূর মোহাম্মদ, আব্দুল মুকিত, মেহবুবা আফতাব সাথী এবং মাসুদ উদ্দিন চৌধুরীর স্ত্রী তাসনিয়া মাসুদ চৌধুরী।
ওই দিন মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরসহ মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করে জনশক্তি রপ্তানির নামে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, শত শত কোটি টাকা আত্মসাৎ, মালয়েশিয়ার শ্রমবাজার বিনষ্ট ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে ১৩ প্রতিষ্ঠানের ৩৩ মালিকের বিরুদ্ধে ১২টি মামলা অনুমোদন হয়। এই মামলাগুলোর আসামিদের বিরুদ্ধে রয়েছেন মেসার্স অরবিটাল এন্টারপ্রাইজের মালিক ও সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল ওরফে লোটাস কামালের স্ত্রী কাশ্মীরি কামাল, কন্যা নাফিসা কামাল, স্নিগ্ধা ওভারসিজ লিমিটেডের মালিক সাবেক আওয়ামী এমপি নিজাম উদ্দিন হাজারি, তার স্ত্রী নূরজাহান বেগম, একই প্রতিষ্ঠানের কর্মকর্তা শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর আলম, এম আমিরুল ইসলাম, জসিম উদ্দিন, মোহাম্মদ জিয়াউর রহমান ভুইয়া। বিনিময় ইন্টারন্যাশনালের মালিক ও ১৪গ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান ভুইয়া ও তার স্ত্রী তাসলিমা আক্তার। ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক মোহাম্মদ রুহুল আমিন ও তার স্ত্রী লুৎফর নেসা শেলি, মেসার্স আহমদ ইন্টারন্যাশনালের মালিক সাবেক আওয়ামী এমপি বেনজির আহমদ, বিএনএস ট্রাভেলস লিমিটেডের মালিক ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলাম বাসেক ও তার স্ত্রী মৌসুমী আক্তার, বিএনএস ওভারসিজের মালিক ও যুবলীগের সাবেক সভাপতি আবুল বাশারের পুত্র ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ সৈকত ও তার স্ত্রী নসরুন নেসা, রুবেল বাংলাদেশ লিমিটেডের মালিক মোহাম্মদ মুজিবুল হক রুবেল ও তার স্ত্রী কামরুন নেসা হীরামণি এবং ইফতি ওভারসিজের মালিক মোহাম্মদ রুবেল, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বোরহানউদ্দিন পান্না। এদের মধ্যে লোটাস কামাল সপরিবারে বিদেশ পালিয়ে গেছেন মর্মে জানা যায়। নিজাম হাজারিও দেশ ছেড়ে পালিয়েছেন, তবে দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় পালাতে পারেননি লেজেজে মাসুদউদ্দিন চৌধুরী। অন্যরা কেউ দেশে আত্মগোপনে, কেউ বা বিদেশে পালিয়েছেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন সূত্র। এজাহারের তথ্যমতে মাসুদউদ্দিন চৌধুরী সহ অন্য আসামিরা পরস্পর সজসাজ্যে অসৎ উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করে সাবেক মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে, বায়রার বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে সিন্ডিকেট করে বিএমইটি ও বায়রার রেজিস্ট্রেশনের শর্ত ভঙ্গ করেছেন। সরকার নির্ধারিত ৭৮,৯৯০ টাকার চেয়ে ৫ গুণ অতিরিক্ত টাকা শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় গমনকারীদের কাছ থেকে আদায় করেন। তারা মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটের জন্য এজেন্সির লাইসেন্স নেন, পরে শ্রমিকদের অবৈধভাবে ক্ষতিসাধন করে বিভিন্ন ধাপে বাড়তি অর্থ আদায় ও অসৎ উদ্দেশ্যে সরকারদলীয় মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর হিসেবে প্রভাব খাটান। এছাড়াও চুক্তিবদ্ধ আইনসঙ্গত পারিশ্রমিক ব্যতীত এবং চুক্তির শর্ত মোতাবেক কর্মকাণ্ড না করে পাবলিক সার্ভেন্ট হিসেবে অবৈধ পারিতোষিক গ্রহণ করে মালয়েশিয়ায় প্রেরিত শ্রমিকদের কাছ থেকে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি শ্রমিকের কাছ থেকে নির্ধারিত ফিয়ের অতিরিক্ত অর্থ আদায় করে আত্মসাৎ করেছেন। তারা অবৈধভাবে আদায়কৃত অর্থ অবৈধ পন্থায় হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে অর্থ পাচার করে আসামিরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এদিকে 111-এর অন্যতম কুশীলব ও সাবেক এমপি মাসুদউদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগ। সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার ২৪শে মার্চ তাকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে। গ্রেফতার দেখানোর পর তার রিমান্ড চাওয়া হবে, কারণ তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলাসহ অন্তত ৫টি মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই বাছাই চলছে। ফেনীতে দায়ের করা ২৪শে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। প্রসঙ্গত 111 সরকারের সময় লেজেজে মাসুদউদ্দিন চৌধুরী ছিলেন দুর্নীতি ও গুরুতর অপরাধ দমন সংক্রান্ত টাস্ক ফোর্সের প্রধান সমন্বয়ক। এ সময় তার বিরুদ্ধে রাজনৈতিক, ব্যবসায়ী, শিল্পপতি ও পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানিমূলক নানা কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ২০০৯ সালে হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেফ এক্সিট হিসেবে অস্ট্রেলিয়ায় রাষ্ট্রপ্রতি করে পাঠিয়ে দেওয়া হয় সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর। তিনি জনশক্তি আদম ব্যবসার সঙ্গে যুক্ত হন। পরে আওয়ামী অনুগত গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টিতে মাসুদকে যোগদান করান। জাপার টিকিটে তিনি ২০১৮ সালে ফেনী ৩ আসন থেকে এমপি হন। ঈদ উল ফিতরের টানা ৭ দিনের ছুটি শেষে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সচিবালয়ে ফিরেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফের শীর্ষ কর্মকর্তার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশের পর দিনের শুরুতেই সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। সাক্ষাতে বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আইএমএফের ঋণ কর্মসূচির অগ্রগতি, পরবর্তী কিস্তি ছাড় এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
আইএমএফের সঙ্গে বাংলাদেশের চলমান $550 কোটি ঋণ প্রোগ্রামের পরবর্তী $130 কোটি কিস্তি ছাড়ের বিষয়টি এই সাক্ষাতে গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, সাক্ষাতের পর প্রধানমন্ত্রী অর্থনৈতিক পরিস্থিতি ও সংস্কারের অগ্রগতি নিয়ে একটি বৈঠকে অংশ নেন। এর আগে আইএমএফ কর্মকর্তারা জানিয়েছিলেন যে বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে, তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে আরও বাজারমুখী করা, রাজস্ব আহরণ বাড়ানো, ভর্তুকি কমানো এবং ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করার মতো সংস্কার অব্যাহত রাখতে হবে। এই সাক্ষাৎ ঈদের ছুটির পর প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।